শিক্ষার্থীরা, প্রতিদিনের মতো আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর গদ্যাংশ অর্থাৎ গদ্যের মধ্যে প্রবন্ধ আমরা প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধ নিয়ে কাজ করব। আশা করছি তোমরা যারা লাইভে আছো তারা বই এবং প্রয়োজনে খাতা এবং কলম কাছে রাখতে পারো। আজকে আমরা কাজ করব প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিদিনের মতো সময় সভ্যতাকে কভার করার জন্য আমরা মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে লেখকের জীবন চরিত্রটাকে তুলে ধরার চেষ্টা করছি। প্রমথ চৌধুরী তিনি একজন প্রখ্যাত প্রাবন্ধিক এবং বাংলা সাহিত্যে বলা যায় চরিত্র রীতির প্রবর্তক। তার হাত ধরেই বাংলার চরিত্রনীতি, বাংলা সাহিত্যে প্রাণ পায়। আমরা দেখেছি মধ্যযুগ পর্যন্ত আমাদের সাহিত্য রচনার মূল মাধ্যম ছিল কবিতা আকারে। সেখানে প্রথম লাইন শেষে এক দাড়ি, দ্বিতীয় লাইন শেষে দুই দাড়ি, এইভাবে কবিতার ছন্দে ছন্দে কাহিনীকে লেখা হতো। অর্থাৎ এগুলো ছিল কাহিনী কাব্য। কিন্তু আধুনিক কালে এসে আমরা দেখেছি যখন সাধুলিপির বেশ প্রাধান্য চলছিল উপন্যাস, গল্প, কবিতায়, ঠিক তখনই প্রমথ চৌধুরী তার সবুজ পত্র পত্রিকার মধ্য দিয়ে তিনি চরিত্র রীতি সাহিত্য রচনার পথকে সুগম করে দেন এবং তার সেই পথে রবীন্দ্রনাথ যখন হাঁটতে শুরু করেন তখন বাংলা সাহিত্য তার পিছিয়ে পিছিয়ে হাঁটতে শুরু করে। এই লেখকের বর্ণাঢ্য জীবনে আমরা দেখতে পাচ্ছি তার জন্ম 1868 সালে যশোর জেলায় এবং তিনি শিক্ষা জীবনে ইংরেজি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন এবং ব্যারিস্টারি বিষয়ে পড়াশোনা করেন। তার ছদ্মনাম ছিল, সাহিত্যে তার ছদ্মনাম দেওয়া হয়েছিল বীরবল। আমরা জানি যে সম্রাট আকবরের সবাই একজন ভাঁড় ছিল বীরবল নামে। সে কথার ছলে, আনন্দের ছলে, কৌতুকের ছলে সে অনেকগুলো সত্য কথাকে সামনে আনার চেষ্টা করত। ঠিক প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে এইভাবে রসঘন রচনার মধ্য দিয়ে যখন প্রয়োজনীয় দিকগুলোকে আমরা সামনে আনি, তাকেও ছদ্মনাম দেওয়া হয় বীরবল। কর্মজীবনে তিনি পড়াশোনা শেষে ব্যারিস্টার পেশায় নিয়োজিত হন। এরপরে তিনি কিছুদিন অধ্যাপনা করেন। তার সম্পাদিত পত্রিকাটার নাম ছিল সবুজ পত্র। আমরা আগে বলেছি যে সবুজ পত্রের মধ্য দিয়ে আমরা বাংলা সাহিত্যের চরিত্র রীতির ধারা, অর্থাৎ চরিত্র রীতির ধারার যাত্রা শুরু আমরা দেখতে পাই। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো রয়েছে বীরবলের হালখাতা, গায়কের কথা, প্রবন্ধ সংগ্রহ, নীল রচিত। এছাড়া তিনি আরো অনেকগুলো রচনা তার সূচিত হয়েছে, আমরা সেখানে আনিনি। আর আমরা আজকে মূল প্রবন্ধের 3 ভাগের 1 অংশ নিয়ে কাজ করব। এই জন্য আমরা আজকের পাঠ নিয়েছি 3 ভাগের 1 অংশ। আর এই পাঠে আমরা শিক্ষার্থী হিসেবে বিভাজিত শিক্ষার্থী হিসেবে নির্বাচন করেছি যে শিক্ষার্থীরা এই পাঠটি পড়ার পর শিক্ষার প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে। অর্থাৎ শিক্ষার্থীরা শিক্ষা যে কতটুকু প্রয়োজন আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সেই
ব্যাপারটা তারা অনুধাবন করবে এবং তারা বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা চলে যাব আমাদের আজকের মূল পাঠে। মূল পাঠে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করতে চাই। কিন্তু আজকে আমাদের আলোচনা হচ্ছে বই পড়াটা একটা প্রবন্ধ। আমরা প্রবন্ধের সংজ্ঞা নিয়ে একটু কাজ করব এবং প্রবন্ধের প্রকারভেদ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রবন্ধ প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত রচনা। প্রকৃষ্ট রূপে বন্ধন যুক্ত রচনা। কিন্তু শুধু প্রকৃষ্ট রূপে প্রবন্ধে রয়েছে এর মধ্যে সীমাবদ্ধ থাকলে আমাদের চলবে না। আমরা আরেকটু বিশ্লেষণ করি যে তোমাদের পাঠ্য বইয়ে সাহিত্যের রূপরেখা, হায়াত মাহমুদের রচিত সাহিত্যের রূপরেখা প্রবন্ধে তিনি প্রবন্ধ নিয়ে আলোচনা করতে লিখেছেন যে গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা। তাহলে আমরা তার কথা লিখছি যে হায়াত মাহমুদ বলেছেন, হায়াত মাহমুদ লিখেছেন গদ্যে লিখিত এমন রচনা, গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা। জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা। তাহলে হায়াত মাহমুদ লিখেছেন যে গদ্যে লিখিত এমন রচনা যার উদ্দেশ্য পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা। অর্থাৎ প্রবন্ধটা লিখিতে হবে গদ্যে এবং সেখানে মনের তৃষ্ণার, আমরা জানি সাহিত্য আমাদের জ্ঞানের তৃষ্ণার চেয়ে মনের তৃষ্ণাকে পরিতৃপ্ত করতে বেশি আমরা কার্যক্রম দেখতে পাই। কিন্তু প্রবন্ধে হচ্ছে আমাদের কেবল জ্ঞান তৃষ্ণাকে কি করবে? পরিতৃপ্ত করবে। তাহলে আমরা তাদের কথা বাদ দিলাম। আমরা যদি নিজেরা বলতে যাই তাহলে আমরা বলবো যে লেখকের জ্ঞান ও যুক্তি নির্ভর সাহিত্য কর্মকে প্রবন্ধ বলে। কারণ আমরা প্রথম যে সংজ্ঞাটা দেখেছি সেই যুক্তিটাকে আমরা বলতে পারি যে জ্ঞান ও যুক্তি নির্ভর। সেখানে তিনি জ্ঞানের কথা বলবেন এবং সেই জ্ঞানকে যুক্তি সহকারে পাঠকের সামনে তুলে ধরবেন। তাহলে সেটা প্রবন্ধে বৈশিষ্ট্যকে বা গুণকে অর্জন করতে পারবে। লেখক এখানে আরেকটু বলেছেন যে সাহিত্যের প্রধান লক্ষণ সৃজনশীলতা। লেখক সৃজনী শক্তি কোনো পরিচয় যদি পরিচিত না হয় তো তেমন কোনো লেখাকে প্রবন্ধ সাহিত্যের লক্ষণযুক্ত বলা যাবে না। তাহলে লেখক কি বলছেন যে প্রবন্ধ আমরা তাকেই বলবো যেখানে সৃজনশীলতা রয়েছে। যেমন গরুর রচনা, এখানে কোনো সৃজনশীলতা নেই। গরুর 4টি পা, 2টো কান, 2টো চোখ, একই লম্বা মুখ রয়েছে,
তাহলে এখানে আমাদের কোনো সাহিত্য কর্মের কোনো সুযোগ নেই। সুতরাং এটাকে আমরা সাহিত্যকর্ম হিসেবে প্রবন্ধের আওতায় দেব, সেটা কিন্তু আমরা পারছি না। প্রবন্ধ হবে জ্ঞান যুক্তি নির্ভর, তবে সাহিত্যকর্ম যেহেতু লেখক সৃজন শক্তি, তার সৃজন শক্তিকে লেখক করবে তুলে ধরার চেষ্টা করবে। তাহলে আমরা জানি প্রবন্ধ দুই প্রকার, এটা হচ্ছে তন্ময় আর হচ্ছে মন্ময়। তন্ময় এবং মন্ময় শ্রেণীর প্রবন্ধ। এখানে আমরা একটু তোমাদেরকে এই বিষয়গুলো বলি যে প্রবন্ধের দুটি মুখ্য শ্রেণী রয়েছে, তন্ময় বা অবজেক্টিভ এবং মন্ময় বা সাবজেক্ট। বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে যে সকল বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখিত হয় সেগুলোকে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলে। তাহলে বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং সেখানে লেখকের সৃজনশীলতাকে তুলে ধরা হচ্ছে। আবার বলছে লেখকের মেধা শক্তি অপেক্ষা ব্যক্তি হৃদয় যখন প্রাধান্য হয়ে ওঠে এদেরকে মন্ময় শ্রেণীর প্রবন্ধ বলে। অর্থাৎ বলছে সেখানে লেখকের মেধা শক্তি তার চেয়ে বড় হচ্ছে কি তিনি নানা উপমা উৎপ্রেক্ষা টেনে তিনি একটা যুক্তিকে দাঁড় করানোর চেষ্টা করেন, যেটা নিজের আবেগের বহিঃপ্রকাশ। সে সকল প্রবন্ধকে বলা হয় মন্ময় শ্রেণীর প্রবন্ধ। তো আমাদের আজকের বই পড়া প্রবন্ধটি কোন শ্রেণীর প্রবন্ধ সেটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো, তোমরা নির্ণয় করার জন্য কি করবে আর আমাদের প্রবন্ধটা পড়বে। এবং তোমরা যদি আরো কিছু জানতে চাও, তোমরা সাহিত্য সমালোচনা আর অনেক গ্রন্থ আছে সেগুলো ঘাঁটবে, তাহলে তোমরা এটা সঠিক সংজ্ঞায় বই পড়া প্রবন্ধ পেতে পারবে। শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব আমাদের আজকের পাঠ বিশ্লেষণ। আমি একসাথে পাঠটি তোমাদেরকে পড়ে শোনাবো এবং এর বিশেষ দিকগুলো তোমাদের সঙ্গে বিশ্লেষণ করার চেষ্টা করব। বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসাবে বই পড়তে পরামর্শ দিতে চাই না। প্রথমত, সেই পরামর্শ কেউ গ্রাহ্য করবেন না, কেননা আমরা জাতি হিসেবে শৌখিন নই। দ্বিতীয়ত, অনেকে তা কুপরামর্শ মনে করবে, কেননা আমাদের এখন ঠিক শখ করার সময় নয়। তাহলে এই তিনটি বাক্যে আমরা দেখতে পাচ্ছি লেখক বলছে বই পড়াকে শখ হিসেবে তিনি নিতে বলেন, কারণ আমরা জাতি হিসেবে শৌখিন নই। এর কি কারণ? তোমরা শুনলে খুশি হবে, যারা ইংল্যান্ডে অভিবাসী হিসেবে আছে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি বা ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছি, ইংল্যান্ডে তারা এক শহর থেকে আরেক শহরে রেলে গিয়ে চাকরি করে। অর্থাৎ ট্রেন জার্নি হচ্ছে তাদের যাত্রার প্রধান বাহন। তারা কি করেন? তারা জানেন তাদের ট্রেনটা বিলম্ব করে না, অর্থাৎ 9টার গাড়ি কয়টা যাবে এমন কোনো ভাব সেখানে নেই। তো তারা যাওয়ার সময় যদি 1 ঘন্টা অফিসে 1 ঘন্টা সময় লাগে, সবচেয়ে শিক্ষিত সবচেয়ে গৌরবময় অধ্যায় কিন্তু গৃহীদের রয়েছে। এরপরে বলেছে আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম। তাহলে এই কথাটা
মাধ্যমে আমরা দেখতে পাই লেখক বলেছেন যে রোগ শোক দুঃখ দারিদ্র দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, সেখানে জীবনকে সুন্দর করা মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম। অর্থাৎ যেখানে বাংলাদেশের এক সময়কার বা এই বঙ্গদেশে এক সময়কার মানুষদের মধ্যে দরিদ্র সীমার নিচে একটা বিশেষ শ্রেণী বাস করত, প্রায় 40% মানুষ তখন দরিদ্র সীমার নিচে থাকত। প্রমথ চৌধুরীর যে সময় এই প্রবন্ধটা লেখা, ঠিক সেই সময় কথা বলছি। তো দরিদ্র সীমার নিচে যারা থাকতো তাদের কাছে সকালবেলায় তারা লাঙল কাঁধে করে মাঠে ছুটে যেত, আবার বিকেলবেলায় ফিরে আসতো। তাদের গিন্নিরা সকালবেলায় সেই রাত্রে বসতো, তারপরে দুপুরবেলা রান্নার আয়োজনের জন্য তাদেরকে কুটে কুড়াতে হতো, শুকনো খড় লতা পাতা কুড়াতে হতো রান্না করার জন্য। এভাবে কর্মব্যস্ত জীবন, পেটের দায়ে তাদের সারাদিন কেটে যেত। ঠিক তাদের সন্তানদেরকে স্কুলে পাঠানো তারা নিরর্থক মনে করতো। তারা মনে করতো তাদের সংসারের কাজে সাহায্য করলে অন্তত তাদের কাজটা খুব দ্রুত সম্পূর্ণ করা সম্ভব হবে। ফলে শিক্ষাকে তারা খুব একটা গ্রাহ্য করতো না। এখানে লেখক সেই কথাটাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তারপর বলা হয়েছে, আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ। তাহলে আমরা সাহিত্যের যে রস সেটাকে কি নই, আমরা আস্বাদন করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার যে ফল সেই ফল আমরা খুব দ্রুত পেতে চাই। এখানে খেয়াল রাখতে হবে, সাহিত্যটা হচ্ছে মানুষের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনার কি একটা লিখিত রূপ, যেখানে লেখক একটা সুন্দর ভাষাকে আশ্রয় করে সুন্দর সুন্দর শব্দ দিয়ে তার এই অনুভূতিকে লিখে রাখেন। এখন এই সাহিত্য কি করে মানুষকে, এই সাহিত্য মানুষকে উজ্জীবিত করে, তার কর্মস্থিতি বাড়িয়ে দেয়। আমরা কিন্তু সেদিকে যেতে রাজি নই। কোনোভাবে যদি সন্তানকে শিক্ষায় বিশেষ করে বিদ্যালয়ে পাঠাই, কলেজে পাঠাই, বিশ্ববিদ্যালয়ে পাঠাই, সেখান থেকে বেরিয়ে আসলে হ্যাঁ এবার তোমার একটা ভালো চাকরি হবে, একটা ভালো চাকরি করতে হবে, এটাই সবার প্রত্যাশা থাকে। তার ভিতরে যে মানবিকতা বোধ, তার ভিতরে যে রসবোধের সৃষ্টি হয়েছে কিনা, সেটা কতটুকু কার্যক্রম, সেটা সে নির্ভর করতে পারছে কিনা, প্রকৃত শিক্ষা সে নিতে পেরেছে কিনা, সমাজের সাথে ব্যক্তির সাথে তার কেমন আচরণ, সেগুলো কিন্তু আমরা একেবারে ভুলে যাই। পরবর্তী দেখা যায় আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে ওই প্রকৃত শিক্ষার অভাব এবং সাহিত্য রসের আমাদের ভিতরে নিষ্ক্রিয়তা। এরপরে বলেছে, আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এ আশা সম্ভবত দুরাশা, কিন্তু তাহলেও আমরা তা ত্যাগ করতে পারি না। কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমাদের চোখের সম্মুখে দেখতে পাইনি। শিক্ষার মাহাত্ম্যে আমি বিশ্বাস করি এবং যিনি যাই বলুন, সাহিত্য চর্চার যে শিক্ষা সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে তা সন্দেহ করে তার কারণ এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। তাহলে কি বলছে? বলছে শিক্ষার কোনো নগদ বাজার দর নেই। কারণ আমার ভিতরে কতটুকু শিক্ষা অর্জিত হয়েছে, আমি কতটুকু ধারণ করতে পেরেছি, সেটা আমার কার্যক্রমের মধ্য দিয়ে বুঝে যাবে। যখন আমার ভিতরে কোনো অভাব অনটন নেই, আমার পরিবারের অভাব অনটন নেই, আমার সমাজের ভিতরে অভাব অনটন নেই, আমার সমাজের মধ্যে সবার ভিতরে একটা আত্মতৃপ্তি রয়েছে, আচরণে, ক্ষুধায়, অর্থনৈতিক অবস্থানে, ধর্মীয় অবস্থানে, তখন আমি আমার শিক্ষাটাকে দেখার কোনো সুযোগ পাচ্ছি না। বলা যায় সবাই তখন শিক্ষার সুফলটাকে প্রয়োগ করছে, কিন্তু কোনোভাবে যদি
আমাদের সমাজে এর ব্যত্যয় ঘটছে। আমরা দেখতে পাচ্ছি, আমি যে কথাটা একটু আগে বলেছি, সেরকম সমাজ কিন্তু আমরা কোথাও পাইনি। আমরা দেখতে পাচ্ছি সেখানে সমাজে হানাহানি, মিথ্যাচার, চরিত্রের চারিত্রিক সমস্যা, হিংসা, লোভ, লালসা সব কিছু আমাদের মধ্যে রয়েছে। আর যখন একজন পথে দুর্ঘটনাগ্রস্ত একজন লোককে আমরা দেখেও পাশ কাটিয়ে চলে যাই, আমি ভাবি যে এটার জন্য ফায়ার সার্ভিস আছে, এটার জন্য অন্যরা করবে, আমার কি দরকার, হয়তো এখন গায়ে রক্ত লাগবে, হসপিটালে নিতে হবে, আমার সময় নষ্ট হবে। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমার ভিতরে শিক্ষাটাকে ক্রিয়াশীল হতো, আমার ভিতরে যদি শিক্ষাটা ক্রিয়াশীল হতো, তাহলে কি হতো, আমি সবার আগে আমি ওকে সাহায্য করার জন্য ছুটে যেতাম। আমি মনে করতাম এটা আমার নৈতিক দায়িত্ব। সমাজে দুর্নীতি হলে আমি প্রতিবাদ করতাম। আমি মনে করতাম এটা আমার নৈতিক দায়িত্ব, অন্যের জন্য আমি চেয়ে থাকতাম না। কারণ নিজে যদি আমরা কোনো ভালো কাজ শুরু করতে না পারি, আমরা কখনো রাষ্ট্র থেকে সেটা আশা করতে পারি না। এই জন্য আগে নিজেকে ভালো হতে হবে, নিজের ভিতরে শিক্ষাকে আগে ক্রিয়াশীল রাখতে হবে। তারা বলেছে একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করছি। তাহলে ডেমোক্রেসি মানে গণতন্ত্র, জনগণের ক্ষমতায় যেখানে প্রধান, জনগণের সুখ দুঃখ হাসি কান্নাকে যখন রাষ্ট্রীয় দায়িত্বে নিরসন করার চেষ্টা করা হয়, তার ব্যক্তিগত বাক স্বাধীনতা, তার বলার স্বাধীনতা, তার চলার স্বাধীনতা, তার ধর্মীয় স্বাধীনতাকে যখন প্রাধান্য দেওয়া হয়, তখন আমরা তাকে বলি গণতন্ত্র। কিন্তু লেখক কি বলছে, যে আমরা সেটা আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করছি। গণতন্ত্রের দোষ হচ্ছে এই, আমরা যেমন খুশি তেমন বলবো নাকি না, আমাকে এমন ভাবে কথা বলতে হবে যেন আমার কথা দ্বারা অন্যে আঘাত না পায়, অন্যের মনে কষ্ট না লাগে। আমাকে এমন ভাবে চলতে হবে যে আমি এমন ভাবে হাত পা ছুঁড়ে চলছি যে আমার হাত দিয়ে একজনের নাকে লেগে গেল, আরেকজনের গায়ে লেগে গেল। এটা তো গণতন্ত্র নয়। আমার চলার স্বাধীনতা মানে আমি অন্যকে আঘাত করতে পারি না। এখন দুঃখের বিষয় হচ্ছে আমরা গণতন্ত্রের গুণগুলোকে আমরা আত্মস্থ করতে পারিনি, বরং তার দোষগুলোকেই আমরা আত্মস্থ করছি। যে চলার স্বাধীনতা মানে আমি আমার মতো করে চলবো, এটা অন্যের গায়ে হাত লেগে গেলে আমার তাতে কি আসা যায়, আমি এমন কথা বলবো অন্য পারিবারিক, সামাজিক, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, তাতে আমার কি আসে যায়, এটা গণতন্ত্র নয়। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। বলছি সাহিত্য চর্চা যে সুফল, সেটা অনেকে কি বুঝতে চেষ্টা করে। যারা হাজারখানা ল রিপোর্ট কিনেন, তারা একখানা কাব্যগ্রন্থ কিনতেও প্রস্তুত নন, কেননা তাকে ব্যবসার কোনো সুসার নেই। এটা আমাদের আমাদের বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রকাশকের সংখ্যা কমে যাচ্ছে, আমাদের সাহিত্যের সংখ্যা কমে যাচ্ছে। আমরা শিক্ষিত শ্রেণীর বই কিনে পড়তে চাই না, বই পড়তে চাই না। আমরা মনে করি আমি একটুখানি সারাদিন কাজ করেছি, এখন আমার একটু বিনোদন দরকার, আমি টিভি দেখলাম, আমি ইন্টারনেটে চার্জ করলাম, তাতেই তো এলাম। কিন্তু মনে রাখতে হবে, আমরা যদি বই না কিনি তাহলে প্রকাশনা বন্ধ হয়ে যাবে। প্রকাশনা বন্ধ হলে নতুন নতুন লেখকের জন্ম হবে না। হয়তো একজন ভালো লেখক, সে দু একটা প্রবন্ধ, সে দু একটা গল্প উপন্যাস লেখার পরে তার সমাপ্তি ঘটে যাবে, কারণ সে দেখবে আর তাকে এগিয়ে নেওয়ার জন্য সমাজের, রাষ্ট্রের খুব একটা মাথা ব্যথা নেই। এবং পাঠক শ্রেণীও এটাকে মোবাইল থেকে করতে চায়, টিভি থেকে দেখতে চায়, এবং একটা বই কিনে সে করতে চায় না। এটা তার সে এটাকে অহেতুক খরচ মনে করে। এটি আমাদের জন্য সচেতন বিষয় যে আমাদের দেশে এখন শিক্ষিতের হার যত বাড়ছে, আমাদের পাঠের প্রতি আগ্রহ তত নিম্নগামী। তারপরে বলেছে
কিন্তু সমান প্রত্যক্ষ না হলে সমান সত্য যে এই যুগে যে জাতি জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতি ধনের হারেও হবার। কি বলছে? জ্ঞানের ভাণ্ডার, আমরা তো বই ছাড়া, আমরা জ্ঞান অর্জনের শুধু স্পৃহা কেবলমাত্র ইন্টারনেট চার্জ করলে হয়, আমরা অনেক জ্ঞানের অনুসন্ধান পাই, অনেক অনুসন্ধান পাই, আমরা দিক থেকে অনেকগুলো সম্পূরক জ্ঞান পেয়ে থাকি। কিন্তু বই নিয়ে যদি কাজ করতে আমরা না পারি, তাহলে আমরা আমাদের জ্ঞানের পরিপূর্ণতাকে কখনোই কী করতে পারবো না, সম্প্রসারিত করতে পারবো না। আর বলছে যে জাতি জ্ঞানের দিক থেকে শূন্য, সেই জাতি ধনের দিক থেকেও কি হারে হবার খালি। তার মানে জ্ঞান চর্চা করলে আমরা দেখতে পাচ্ছি যত যে জাতি জ্ঞান চর্চায়, মেধা চর্চায়, বিজ্ঞান চর্চায় তাদেরকে অনেক বেশি কি বিশ্বের দরবার তুলে ধরতে পেরেছে, সেই জাতি কিন্তু সারা বিশ্বে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে কি পাচ্ছে, এখন মূল্যায়ন পাচ্ছে। ইউরোপ, আমেরিকার দেশগুলো, অস্ট্রেলিয়া কেন এত মূল্যায়ন পাচ্ছে? কারণ তারা শিক্ষার ক্ষেত্রে প্রচণ্ড ব্যয় করে এবং তারা বই পড়ার জন্য তাদের সব শিশুকে আগ্রহী করে তোলে এবং তারা নিজেরাও বই পড়ে। বলছে তারপর যে জাতি মনে বড় নয়, সেই জাতি জ্ঞানীও বড় নয়। তাহলে আমাদের জ্ঞানে বড় হতে হলে আমাদের মনের দিক থেকে উদার হতে হবে, বড় হতে হবে। আর মনের দিক থেকে উদার হলে আমাদের জ্ঞানের আশ্রয় নিতে হবে। আর জ্ঞানের আশ্রয় কিন্তু আমাদের বই, অর্থাৎ আমাদেরকে পক্ষান্তরে বই পড়তে হবে। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ এবং এবং মানুষের মনকে সরল, সজল, সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। তাহলে কিসের উপর ন্যস্ত হয়েছে? আমাদের কি বলছে যে মনকে সচল, সরল, সচল, সরাগ, সমৃদ্ধ করার ভার সাহিত্যের উপর। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের সত্য ও স্বপ্ন সকলের সমবায়ে সাহিত্যের জন্ম। আমরা আবার বলছি, সাহিত্যের জন্ম কোথায় বলেছে? দেখো, যে দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের সত্য ও স্বপ্ন, এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম। আমরা এই কথাটা একটু লিখে রাখি, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে সাহিত্যের জন্য কথা বলছে, যে বলছে মানুষের দর্শন, সরল, সচল, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, আশা, নৈরাশ্য, অন্তরের সত্য, অন্তরের সত্য ও স্বপ্ন। এই সকলের সমবায়ে, এই সকলের সমবায়ে সাহিত্যের জন্ম, সাহিত্যের জন্ম। সাহিত্যের জন্ম। আমি কেন এই বাক্যটা লিখলাম? এর কারণ এর মধ্যে কিন্তু আমাদের আজকের পাঠের মূল নির্যাস কিন্তু লুকিয়ে আছে। মানুষের দর্শন, আমরা দেখছি দার্শনিকতা, সে তার অভিজ্ঞতা লব্ধ চিন্তা চেতনাগুলোকে যখন সুদূর প্রসারী কোনো কাজে লাগাবার করে
যৌক্তিকতাকে তুলে ধরতে পারে, তখন আমরা তাকে বলি দর্শন বা দার্শনিকতা। সরল মানুষের মনের ভিতরে রয়েছে একটি সরল মনোবৃত্তি। হ্যাঁ, এই সরলের সাথে আমাদের কি আছে? চাতুর্য রয়েছে, সততা রয়েছে, কিন্তু সাহিত্যের সরল সচল যা কি এগিয়ে নেওয়া যায়। বিজ্ঞান, বিশেষ জ্ঞান, আমরা দেখেছি এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞান সম্বন্ধে আমাদের বলার দরকার নেই। ধর্মনীতি, ধর্ম হচ্ছে মানুষের বেঁচে থাকার একটা বিশেষ অবলম্বন, মানুষকে সুরক্ষিত রাখে, মানুষের মনকে সতেজ রাখে এবং মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। এটা হচ্ছে ধর্মের মূল উদ্দেশ্য। অনুরাগ, অনুরাগ হচ্ছে কি মানুষের ভালোবাসা আর স্নেহে যখন কোনোভাবে ঘাটতি বা বলা যায় চ্যালেঞ্জ মুখোমুখি হতে হয়, তখন তার মধ্যে কি জন্ম নেয়? অনুরাগী। অর্থাৎ আমি আরেকটু এই মূল্যায়ন পেলেই কি হবে? মিশে যাবে। বিরাট, বিরাট কিন্তু অনুরাগের বিপরীত, কারণ বিরাটটা হচ্ছে গিয়ে আমরা মন থেকে যা অপছন্দ করি সেটা বিরাট। আশা, মানুষ আশায় বেঁচে থাকে, কিন্তু এই আশা যখন অপূর্ণ রয়ে যায় কিংবা এই আশার যখন ঘাটতি দেখা দেয়, তখন নৈরাশ্য আসতে পারে। অন্তরের সত্য, অন্তর সত্য বলার ইচ্ছা মানুষকে করে এই ধর্ম, দর্শন, তারপর সারল্য, এগুলো দেখে করে পরিচালিত করে। তারপরে সত্য, স্বপ্ন, অন্তঃসত্য ও স্বপ্ন, মানে স্বপ্ন দেখে কি বলতে চায়। মানুষ স্বপ্ন দেখেছে বলেই আমরা আজকে এক সুন্দর বিজ্ঞানের জয়যাত্রা দেখতে পেয়েছি। আমরা আজকে মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছি বলেই বিজ্ঞানের সুফল, ইন্টারনেটের সুফল, কম্পিউটারের সুফলটা আমরা আজকে পাচ্ছি। তাহলে এর মধ্যে কিন্তু সাহিত্যের জন্ম। তাহলে সাহিত্য মানে কিন্তু কি নয়, কোনো একটি গল্পের মধ্যে সীমাবদ্ধ নয়, কোনো একটি জীবন চরিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। সেখানে জীবন চরিত্রের মধ্যে দিয়ে লেখক তার চরিত্রগুলোর মধ্যে দিয়ে এই দর্শন, এই বিজ্ঞান, এই সারল্য ধর্মনীতিকে প্রকাশ করেন এবং মানুষকে উজ্জীবিত করেন, বেঁচে থাকার প্রেরণা তৈরি করে দেন এবং তার যে পাপাচার আছে, তার যে নৈরাশ্য আছে, তার যে দুর্বলতা আছে, এটাকে ওভারকাম করার তিনি একটা পথ খুঁজে দিন আমাদের, পথ বাঁচতে দিন আমাদেরকে এই সাহিত্যের মধ্যে। তারপরে এখন বলেছে অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে শেষে হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ। তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে। দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মন গঙ্গায় তোলা জল, তার পূর্ণস্রোত আবহমান কাল সাহিত্যের ভিতরে সৌরুল্লাসে সবেগে হয়ে চলেছে। তাইলে দর্শন এবং বিজ্ঞান যেগুলো একবারে যুক্তি অকাট্য প্রমাণ ছাড়া যা চলতে পারে না, সেটা হচ্ছে বিজ্ঞান এবং দর্শনের কাজ হচ্ছে মন গঙ্গায় তোলা জলের মতো। আমার যখন ইচ্ছে সুইচটা টিপ দিলাম, ফ্যান ঘুরতে থাকলো, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। এসি চালালাম, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি একবার ক্লান্ত, আমি কোনো জুস খাবো, সেখানে একটু বড় বিজ্ঞানের একটা সৃষ্টিকে আমি কাজে লাগালাম, সেখানে দেখা যায় আমার ভিতরটা ঠান্ডা হয়ে গেল। এটা হচ্ছে মন গঙ্গায় জোড়া জলের মতো আমি যখন তখন ব্যবহার করতে পারি দর্শনকে বিজ্ঞান। কিন্তু বলছে তার পূর্ণস্রোত আবহমান কাল সাহিত্যের ভেতরে সর্বনাশে সবেগে বেয়ে চলছে। আমার ঘুমানো, আমার জেগে ওঠা, আমার মানুষের সাথে আচার আচরণ, আমার দৈনন্দিন রোজ নামচা, আমার স্মার্টনেস, এই সব কিছুর মধ্যে কিন্তু সাহিত্যের কি রয়েছে? অনুপ্রেরণা রয়েছে। যে সাহিত্যটাকে অনুপ্রাণিত করতে পারবে, নিজের জীবনের তাকে ধারণ করতে পারবে, সে তত সুন্দর জীবন যাপন করার সুযোগ পাবে। আর এই সাহিত্যকে আমরা যদি ধারণ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে বই পড়তে হবে, বই কিনতে হবে এবং সেই বইয়ের থেকে সাহিত্যের নির্যাসটা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। আমাদের আজকের পাঠ ছিল শিক্ষার্থীরা, আমরা এরপরে চলে যাব আমাদের আজকের সৃজনশীল প্রশ্নে। বাড়ির কাজ হিসেবে তোমরা বাড়ির কাজ
বাড়ির কাজ হিসেবে আমরা আমাদের এই পাঠ্য বইয়ের শেষে যে সৃজনশীল প্রশ্নটা রয়েছে একটু আমি তাদের উদ্যোগটা করে শোনাচ্ছি। আমরা এটা নিয়ে কাজ করবো এবং তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নোটস করে বিদ্যালয়ে এসে স্যারকে দেখাতে পারো। স্যার তোমাদের যদি কোনো এর সাথে যদি কোনো যোগ করতে হয় বা কোনো পরামর্শ কোনো প্রয়োজনীয়তা আমি কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই সেটা চেষ্টা করবো তোমরা যদি সেটা লিখে স্কুলে নিয়ে আসো। আর বলে শোনাচ্ছি উদ্দীপকটি। জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রসার, আরেক ধারার নাম আত্মপ্রকাশ বা পরমার্থ বুদ্ধি। তাহলে একটা কি বলছে? আত্মরক্ষা, আর হচ্ছে আত্মপ্রকাশ। একদিকে যুদ্ধ বিগ্রহ, মামলা ফেসাদ প্রভৃতি কদর্য দিক, অপরদিকে সাহিত্য, শিল্প, ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক। কি বলছে উদ্দীপকে? যে একদিকে মামলা ফেসাদ অর্থাৎ আমাদের স্বার্থের দিকগুলো, আর দিকে হচ্ছে সাহিত্য, শিল্প, ধর্ম। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। যেমন আমরা কাজের জন্য কাজ করি, তখন আমরা যখন খাবার খেতে হয় সেই খাবার সংগ্রহ করতে হবে, আমরা একটি খুব পিপাসা মেটানোর জন্য আমরা কাজ করে যাই। দেখা যায় হ্যাঁ আমার এক মাসে এই খাবারগুলো প্রয়োজন, এই খরচগুলো প্রয়োজন, কিন্তু দেখা যাচ্ছে যে আমি আমার এই খাবারের, আমার ওষুধপত্র, আমার যানবাহন, আমার পোশাক আশাক সব কিছু খরচের পরেও আমার অর্থের বিষয় ছুটছে না। ঠিক আছে, আমার কাজের জন্য কাজ করা, কারণ আমার এটা প্রয়োজনের বাইরে ফেলছি, আমার একটা নেশা হয়ে গেছে অর্থ উপার্জন করা। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আনন্দের জন্য কাজ। আমি গল্প বই পড়লাম, আমি নিজে একটু লেখালেখি করলাম, আনন্দ, নিজে কবিতা লিখলাম, সেই কবিতায় আমি আনন্দ পেলাম। আর যদি সেটা অন্যের জীবনকে, অন্যের জীবনের সাথে কিছুটা মিলে যায়, তাহলে সেও এই কবিতার উপরে আনন্দ পাবে। এটা হচ্ছে আনন্দের জন্য কাজ। খেলাধুলা আনন্দের জন্য কাজ, কারণ খেলাধুলা আমরা যখন খেলা দেখতে যাই স্টেডিয়ামে, আমরা দেখি সারাদিন বসে থাকতে হয়, প্রচুর খরচ করতে হয়, সমুদ্র ঘুরে যাচ্ছি, তবুও ওই সময়টা ব্যয় করছি শুধু আনন্দের জন্য। হচ্ছে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে, সে জাতি কখনো উচ্চ জীবনের অধিকারী হতে পারে না। প্রথম দিকটি হচ্ছে আমাদের পিপাসা, আমাদের স্বার্থ, আর দ্বিতীয় দিকটি হচ্ছে আমাদের মনের আনন্দ। আমরা আনন্দের জন্য আমরা কি করছি? আমরা ধর্মকর্ম করছি, আমরা বই পড়ছি, আমরা খেলাধুলা করছি, এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের মনের দিক থেকে সুস্থ রাখছি এবং শরীরের দিক দিয়েও সুস্থ রাখতে পারছি। এবার এখানে প্রশ্ন হচ্ছে, জ্ঞানের প্রশ্ন, হাড় ও ভবানীর অর্থ শূন্য, খালি। এখানে আমাদের শব্দার্থের মধ্যে রয়েছে যে হাড়ে ও ভবানী মানে রিক্ত, শূন্য, রিক্ত, শূন্য, রিক্ত বা শূন্য। হাড়ে ভবানী অর্থ রিক্ত বা শূন্য। তাহলে আমরা কখন হাড়ে ভবানী হই? যখন আমরা জ্ঞানের দিক থেকে, মেধার দিক থেকে, জ্ঞান সাহিত্য চর্চার দিক থেকে বই পড়াকে ঠিক মনে করি, একেবারে সময় অপচয় মনে করি, তাদের কি হচ্ছে উপার্জন, তাদের অর্থনৈতিক সমৃদ্ধিও হাড়ে ভবানী মানে শূন্য। অন্তর্হিত শক্তি বলতে কি বোঝানো হয়েছে? অন্তর্হিত মানে অন্তরের ভিতরে, আমাদের হৃদয়ের ভিতরে যে শক্তি, আমরা হৃদয়ের ভিতরে শক্তি পাই যখন আমি অন্যায় করি না, যখন আমি অপরাধ করি না, যখন আমি লোভে নিপতিত হই না, তখন আমার হৃদয়ের মধ্যে একটা স্বচ্ছতা, সরলতা থাকে। কিন্তু এটা আনন্দ দেবে না। কখন আনন্দ দেবে? আমি তো কাজগুলো করবোই না, বরং এই কাজগুলোর বিরুদ্ধাচরণ করব, অন্যের সেবায়, অন্যের সহযোগিতায় নিজেকে সম্পৃক্ত রাখবো। তখন হবে আমাদের অন্তর্নিহিত শক্তির মূল প্রকাশ। এরপরে হচ্ছে উদ্দীপকে বর্ণিত প্রথম
দিকটির বই পড়া প্রবন্ধের যে দিকটিকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করে। আমরা এখানে আগে জ্ঞানের অনুধাবন বিষয়গুলোকে আমরা আগে ক্লাসে সেটা আলোচনা করেছি। আমরা ওইভাবে জ্ঞান অনুধাবনের বিষয়কে এনেই আমরা প্রয়োগের উত্তরটা করব। আমরা জানি প্রয়োগ এবং উচ্চতর চিন্তন দক্ষতায় সম্পূর্ণ নতুন দিকে মন নিতে হয়। কি অনুযায়ী? উদ্দীপক অনুযায়ী। এখানে আমাদের হচ্ছে উদ্দীপকে বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? আমরা বই পড়া দিক প্রথম লাইনে আমরা দেখেছি লেখক বলছে, বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি তার কাউকে শখ হিসাবে বই পড়তে পরামর্শ দিতে চাই না। প্রথমত এই পরামর্শ কেউ গ্রাহ্য করবে না, মেনে নেবে। আর দ্বিতীয়ত বলছে এখন আমার শখ করার সময় নয়, কারণ আমাদের অভাব, দুঃখ, দুর্দশা, রোগগ্রস্ত, কি উৎপাদন, কম উৎপাদন, আমাদের যে প্রযুক্তি, অর্থাৎ ওই সময়কার কথা আমি বলছি যে ওই সময় আমাদের কি হতো, উন্নত প্রযুক্তি ব্যবহার করতো না, বিধায় আমাদের খাদ্যশস্যেরও কি হতো, ঘাটতি থাকতো। আর প্রতি বছরে একটা সময়ে একটা অভাব দেখা দিত। আমরা জানি কিছুদিন আগেও আমাদের উত্তরবঙ্গে মঙ্গা নামে একটা শব্দ ছিল, অভাব। সেটা প্রায় বর্ষা মৌসুমে বা এই সময় কাজ থাকতো না, তখন তারা অভাবে পড়ে। তাহলে এই সাথে আমরা দেখতে পাচ্ছি কোন কোন দিকে সাদৃশ্য রয়েছে। বই পড়া প্রবন্ধের একটা প্রথম দিকটার সাথে কি আছে, এই সাদৃশ্য রয়েছে, আমাদের মনের দিক থেকে সাদৃশ্য রয়েছে। তারপরে উচ্চতর চিন্তা দক্ষতা বলছে উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করে, মন্তব্য বিচার করে লেখক বলতে চেয়েছেন কি? আমরা আমাদের আজকের পাঠের শেষে আমরা বলছি যে দর্শন, বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মনোগঙ্গায় তোলা জল, তার পুণ্যস্রোত আবহমান কাল সাহিত্যের ভিতরে সল্লাসে সবেগে বয়ে চলেছে। তাহলে আর সেই গঙ্গাতে অবদান করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। এই পাপ মুক্ত হলে আমাদের কোন কিসে অবদান করতে হবে? সাহিত্যের রস আস্বাদনে আমাদেরকে ডুবে যেতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? আমাদের পাপ মুক্ত হতে পারবো। আর এখানে ঠিক উদ্দীপকে বলেছে যে আমাদের দ্বিতীয় দিকটা হচ্ছে আমাদের স্বার্থ, আমাদের মামলা মকদ্দমা। দুঃখিত, দ্বিতীয় এখানে বলছে উদ্দীপকে পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধের লেখকের মতকে সমর্থন করবে। হ্যাঁ, করে। কারণ আমরা দেখেছি যে সাহিত্য চর্চার মধ্যে আমাদের যেমন হতে পারে মনের প্রবৃত্তি হতে পারে, আমাদের মনের ভিতরে যেমন একটা সুন্দর স্বচ্ছ চেতনা তৈরি হতে পারে। ঠিক এখন বলছে যদি আমরা আনন্দের জন্য কাজ করি এবং আনন্দের উপসর্গ নিয়ে আমরা আমাদের জীবন সাজাতে চাই, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। উদ্দীপকের এই দিকটা আমাদের এই প্রবন্ধকে নির্ভর ধারণ, তাহলে আমরা আরও একটু কাজ করবো এই বিষয় নিয়ে, বাসায় কাজ করবো। এবং আমরা এখানে আজকে 3 ভাগের 1 অংশ করেছি, করে নিয়েছি বা আমরা কাজ করেছি। আমরা যখন সময় পাবো তখন আমরা বাকি পার্টটাও আমরা আরও কিছু ক্লাসে নির্ভর করার চেষ্টা করবো। তখন তোমাদের কাছে এই বিষয়টা আরও বেশি সুন্দর এবং ফলপ্রসূ হিসেবে মনে হবে। আজকে তাহলে তোমাদের যদি বাড়ির কাজটা এটাই থাকবে, আমরা একটু দিকগুলো তোমাদেরকে তুলিয়ে দিয়েছি, তোমরা বাসায় কাজ করবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।